আমরা আজকে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আজ ৩রা মার্চ, এই দিনটা ত্রিপুরার ইতিহাসে একটা কালো দিন। ২ বছর আগে ২০১৮ সালে এই দিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছিল একটা অস্বাভাবিক পরিস্থিতিতে। যে নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা স্বাভাবিক ছিল না, একটা সারচার্জ পরিস্থিতিতে এই নির্বাচনটা হয়। যে উত্তর পূর্ব ভারতের একটা ছোট্ট রাজ্য, একটা শান্তিপূর্ণ রাজ্য, এই রাজ্যটা যে কোনো ভাবে দখল করার জন্য আরএসএস, বিজেপি তারা সমস্ত শক্তি তারা প্রয়োগ করেছিল। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরো কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিল। অমিত শাহর নেতৃত্বে পুরো বিজেপি এবং মোহন ভাগবতের নেতৃত্বে পুরো আরএসএস। যেহেতু এই রাজ্যে সিপিআইএম এর নেতৃত্বে একটা বামফ্রন্ট সরকার ছিল, এই বামফ্রন্ট সরকার একদিকে জনকল্যাণে কাজ করছিল, আর একটা হচ্ছে যে তাদের যে নীতি, বিভাজনের নীতি, দেশি বিদেশি পুঁজিপতিদের অতি মুনাফা পাইয়ে দেওয়ার যে নীতি, তার বিরোধিতা করছিল। এবং এ কারণেই এরা এই সরকারটা হটানোর জন্য সমস্ত শক্তি তারা নিয়োগ করেছিল। একদিকে অঢেল টাকা, তথ্য প্রযুক্তি সেটা ব্যাপকভাবে ব্যবহার, মিডিয়াকে পুরোপুরি কিনে নেওয়া, প্রচুর অর্থশক্তি ব্যবহার এবং মানুষকে বিভ্রান্ত করতে অজস্র জুমলা, চাকরি থেকে আরম্ভ করে রেগার মজুরি কিনে সমস্ত করে এবং কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন, এগুলো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা একটা অংশের মানুষকে বিভ্রান্ত করেছিল। তারপরেও তারা ইলেকশন মেশিনারিটা সম্পর্কে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছিলাম। যেমনকি ওয়েবকাস্টিং, সেটাকে পর্যন্ত তারা খুব সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করে তা ভোটায় দেওয়ার জন্য তারা ব্যবহার করেছে। তো এরকম পরিস্থিতিতে যে ভোটটা হয়, সেই ভোটটা স্বাভাবিক ছিল না। ফলাফলটা মানুষের, শুধু আমাদের রাজ্যে না, সারা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে মেলেনি। এবং যে ফলাফল ঘোষিত হয়, সেদিন দুপুর থেকে একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ সারা রাজ্যে নেমে এসেছিল। মানে এটা একদম প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত। তারা এই আক্রমণের ছক আগে থেকে করে রেখেছিল, যে তাদের এই সমস্ত যে ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানি পাওয়ার, মাসল পাওয়ার, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন,
এই সমস্ত কিছু ব্যবহার করে তারা নিশ্চিত ছিল এবং তারা জয় হাসিল করে প্রচণ্ড আক্রমণে নামিয়ে এনেছিল এবং ভোট কেন্দ্রে পর্যন্ত, ভোট গণনা কেন্দ্রে পর্যন্ত। আপনারা জানেন সেদিন কি ঘটেছিল। সোনামুড়ার ধরপুর কেন্দ্রে তখনকার মুখ্যমন্ত্রী, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, তাকে জবরদস্তি তার জয় ছিনিয়ে নেওয়ার জন্য গণনা কেন্দ্রে পর্যন্ত তারা হানা দিয়েছিল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এটা মুখ্যমন্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করেছে, একটা ত্রাসের রাজত্ব, এবং সাইমালটেনিয়াসলি থ্রুআউট দি স্টেট আমাদের পার্টি নেতা কর্মী এবং আমাদের পার্টি অফিসগুলোর উপরে আক্রমণ তারা সংগঠিত করেছে। এবং এটা আজকে এই 2 বছর এই আক্রমণ অব্যাহত। আমি কতগুলো তথ্য এর আগেও দিয়েছি, আজকেও আপনাদের কাছে তথ্যগুলো দিচ্ছি একটার পর একটা। যে এই সময়ের মধ্যে আমাদের পার্টির 13 জন নেতা এবং কর্মী তারা খুন হয়েছে, একটা ক্ষেত্র আসামি গ্রেপ্তার হয়নি, নট এ সিঙ্গেল কেস 2 বছরের মধ্যে। এটা তো ফিজিক্যালি অ্যাটাক করে তাদেরকে খুন করা হয়েছে, তারপরেও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে, তাতে আরো 15 জন তারা হার্ট অ্যাটাকে মারা গেছে। আহত হয়েছেন তাদের এটাকে গত 2 বছরের মধ্যে, আপ টু আমি বলছি 29 ফেব্রুয়ারি 2020, তাতে 2170 জন ফিজিক্যালি টর্চার হয়েছেন আমাদের পার্টির নেতা কর্মী সমর্থক। তার মধ্যে পুরুষ 1967 জন, মহিলা 203 জন, এবং এদের প্রায় বলা যায় 90% তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে, অনেককে বহিরাজ্যে পাঠাতে হয়েছে, অনেকে সারা জীবনের জন্য তারা পঙ্গু হয়ে গেছে। এত নির্মম নৃশংসভাবে অমানবিকভাবে তাদের উপরে টর্চার করা হয়েছে। 1002টি পার্টি নেতা কর্মীর সমর্থকের বাড়ি আক্রমণ করা হয়েছে, লুট করা হয়েছে, এবং অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পার্টির পরিবারের 183 জনের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, 341টি দোকান লুট করা হয়েছে, 52টি ফিশারি পোল্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছে, 14টি ফিশারিতে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে, 40টি রাবার বাগান ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কেটে রাবার গাছ কেটে দিয়ে 16টি রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং মোটর বাইক গাড়ি 112টি এগুলো হয় পুড়িয়ে দেওয়া হয়েছে, না হলে পরে এগুলো ভেঙে চুরে একদম টোটালি অকেজো করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের পার্টি অফিস 141টা পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, 322টা পার্টি অফিস ভাঙচুর লুট করা হয়েছে, জবরদস্তি দখল করা হয়েছে 69টি, লুট করা হয়েছে
7টি গণসংগঠনের 7টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, 16টি অফিস ভাঙচুর করা হয়েছে, 174টি তাদের অফিস জবরদখল করে রাখা হয়েছে। এবং এরপরে নামলো সরকার বুলডোজার নিয়ে। এই বুলডোজার দিয়ে আমাদের একটি মহকুমা অফিস, 64টি লোকাল কমিটি অফিস এবং 99টি ব্রাঞ্চ কমিটি অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিল্ডিং এগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খাস জমিতে রয়েছে এই অভিযোগে। কিন্তু যেখানে বিজেপির অফিস আছে, বিজেপির গণসংগঠনের অফিস আছে, যেগুলো খাস জমির মধ্যে, সেগুলো কাজ করা হয়নি। মানে ওয়ান সাইডেড সমস্ত কিছু। রাজ্যে গণতন্ত্র, আইনের শাসনের কোনো অস্তিত্ব নেই। একটা আমাদের পার্টি বামফ্রন্ট গণসংগঠনগুলোকে, বামপন্থী গণসংগঠনগুলোকে মিছিল মিটিং করার ক্ষেত্রে কোনো অনুমতি দেওয়া হয়নি। অনেক চাপাচাপির পরে যদি বা দু একটা ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়, সেখানে টাইম বেঁধে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে মিছিল বা মিটিং শেষ করতে হবে। রুট তারা ঠিক করে দেয়, এই রুট দিয়ে যাওয়া যাবে না। কিন্তু এটা বিজেপি বা তাদের জন্য নেই। অথচ এখানে সুপ্রিম কোর্টে দেখেছেন দিল্লির যে শাহিনবাগের ইনসিডেন্টে, সেখানে যে লাগাতার ধর্ণা চলছে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিবাদ জানানোর অধিকার এটা মৌলিক অধিকার, মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে সেটা নেই। এটা বিজেপির জন্য আছে, অন্যদের জন্য সেটা নেই। এই গণতান্ত্রিক অধিকারের উপরে তারা ক্রমাগত এই আক্রমণ চালিয়ে আসছে। এবং এটা চলছে, পুলিশ চলছে অ্যাট দি ইনস্ট্যান্স অফ হোম মিনিস্টার। এখানে পুলিশের অফিসারদের কোনো ইয়ে নেই, কিছু বললে বলে ওপরের নির্দেশ। এভাবে এটা পুরোপুরি দলীয় স্বার্থে সেখানে এই গণতন্ত্রের উপরে সেখানে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এবং পুলিশ কি অবস্থা আপনারা জানেন, যে পুলিশ ইজ হেডলেস, পুলিশের মাথা নেই। একজন ডিজিপি, তিনি তো প্রায় ছুটিতে কাটিয়ে দিয়েছিলেন, আউটগোয়িং ডিজিপি। তারপরে 31শে জানুয়ারি অপশন নিলেন, আজকে 3rd মার্চ। নূতন কোনো ডিজিপি একজনকে অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে, কিন্তু আসেনি। সেরকম তো ঘটনা অতীতে ঘটেনি। কেউ দায়িত্ব দিলে পরে নেয় না। তো জানেন এখানে স্টেট অফ অ্যাফেয়ার্স কি চলছে, এখানে যা খুশি তা চলছে। এখানে একটা কোর্টেরই হাতে, একটা যেমন পুলিশের মধ্যে অফিসারের অভাব। একটা এসপিকে 2টো জেলার দায়িত্ব, দুটো উত্তর ত্রিপুরা, 59। আর এই তার স্টুয়ার্ডশিপে সেখানে ধর্মনগরে আমাদের জেলা এবং মহকুমা অফিস 5 বার আক্রান্ত। গত মাসে আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। আমাদের বিধায়ক দল সেখানে গেছে। যে কোনো রকম ইয়ে নেই, যে ওখানে এই অফিসের মধ্যে এর আগে আমাদের জেলা সম্পাদক, ধর্মনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাদেরকে প্রচন্ডভাবে সেখানে টর্চার করা হয়েছে। ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হলো, কোনো আসামি, একটা আসামি গ্রেপ্তার নেই, কোনো চার্জশিট পর্যন্ত নেই। সেই এসপি একটা, তাকে যেহেতু শাসক দলের বা মুখ্যমন্ত্রীর অঙ্গুলিয়নে চলে, তাকে এখানে ডবল চার্জ, এরকম আরো ডবল চার্জ অন্য অফিসারদের সেখানে সাইডলাইন করে রাখা হয়েছে। তো এরকম ভাবে চলছে এখানে। তো এর ফলে রুল অফ ল সেটা ক্যাজুয়ালিটি, অ্যাট্রোসিটিস এগেইনস্ট উইমেন সেটা ক্রমশ বাড়ছে। আপনারা বিধানসভার এই যে জানুয়ারি মাসের অধিবেশন, সেখানে দেখেছেন যে এই সময়ের মধ্যে 1800-র উপরে সেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, 24টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। অনেক বিধানসভার তথ্যে 22টা ছিল, আরো দূরে এখানে বেড়েছে। এবং অনেক নারী খুন হয়েছে। এবং এখানে তো
খুন সেটা তো প্রায় প্রতিদিনের এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। কেন খুন, এটা কোনো আসামি অ্যারেস্ট হয় না। হ্যাঁ, তো এই অবস্থা চলছে এখানে। এবং যে অর্থনৈতিক অবস্থা এই 22 মাসে, 24 মাসের মধ্যে শোচনীয়। ত্রিপুরার অর্থনৈতিক অবস্থা এত শোচনীয় হয়নি। তার গ্লারিং এক্সাম্পল আজকে বিভিন্ন পত্রিকাতে যে খবরটা বেরিয়েছে যে ঊনকোটি এডিসি ভিলেজের ধাতুছড়ায় একটা 2 মাসের শিশুকে বাবা বিক্রি করে দিয়েছে 5,000 টাকার বিনিময়ে। অভাব, শিশু প্রতিপালনের মতো অবস্থা নেই। পরে গেছে সেখানে চাইল্ড প্রোটেকশন এগুলো গেছে, কিন্তু ঘটনা তো ঘটেছে। এবং এটা একটা ঘটনা নাকি, গত জানুয়ারি মাসে ঘটনা ঘটেছে এখানে এই বিশালগড়ে। মায়ারানী মহামায়া দেবনাথ বলে এক মহিলা, তার সন্তান প্রসবের পরপরই সেটাকে দিয়ে দেওয়া হয়েছে যে বিক্রি করে পালতে পারবে না। এরকম সিভিয়ার ইকোনমিক ক্রাইসিস। এবং অনাহারে মৃত্যু ঘটেছে, বেশ কয়েকটা অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা তো স্বীকার করে না, এরা সত্যকে তারা ভয় পায়। এবং কদিন আগে দেখলাম এখানে মিডিয়ার মধ্যে এক বাক্যবাগীশ মন্ত্রী, উনি এখন নাকি প্রচার মন্ত্রী, প্রচার দপ্তর তো তার হাতে দেয়নি, উনি সমস্ত কিছু ব্রিফ করেন, বলে দিলেন যে মাথাপিছু আয় নাকি বেড়েছে 422 টাকা নাকি এখন দৈনিক মাথাপিছু আয়। কোথা থেকে এই তথ্য পেলেন? যেখানে এদের প্রতিশ্রুতি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টা মিটিং এর মধ্যে যে 340 টাকা রেগার মজুরি হবে, সামাজিক পেনশন 2000 টাকা হবে। আজকে 2 বছর গেল, কোথায় সেই প্রতিশ্রুতি? আর সেখানে বামফ্রন্ট সরকারে থাকার সময়তে 179 টাকা মজুরি ছিল, সেই টাকাও তো পান না, সেই টাকাও পান না। কাজ নেই। যে বামফ্রন্ট সরকারের সময়তে পরপর 4 বছর রেগায় রূপায়ণে ত্রিপুরা সারা দেশের মধ্যে শীর্ষস্থান হয়েছিল, আজকে অর্ধেক কাজও নেই। 6 লাখের বেশি রেগা কার্ড, কোথায় কাজ? আপনারা তো দেখছেন লাইন ডিপার্টমেন্টের কাজ নেই। বামফ্রন্ট সরকার শুধুমাত্র রেগা না, বিভিন্ন দপ্তর, কৃষি দপ্তর, হর্টিকালচার, আরডি, তারপরে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, নানাভাবে কাজ দিয়ে সেখানে মানুষকে ইয়ে রেখেছিল তার আর্থসামাজিক অবস্থা। লাইন ডিপার্টমেন্টের উপর তো কোনো কাজই নেই। আর এখানে রেগার যে 179 টাকা মজুরি, সেখানে এই বিজেপির টাউটটা সেখানে ভাগ বসায়। এরা গ্রুপ লিডার হয়ে কাজ না করে মজুরি ইয়ে করে নিচ্ছে। তাতে যে মজুরি 179 টাকা, তার থেকে তারা ভাগ বসাচ্ছে, প্রকৃত মজুরি পাচ্ছে না। তারপরে বকেয়া, এরকম ভাবে 60,000-এর উপরে শুয়ে ওয়ার্কার, শহরগুলোর মধ্যে কাজ নেই, একেবারে ন্যূনতম কাজ পর্যন্ত নেই। 30,000-এর উপরে নির্মাণ শ্রমিক, তারা বেকার। কোথায় কাজ হচ্ছে? নির্মাণ কাজ, অল্প কিছু কাজ হচ্ছে, সেগুলো তো বড় বড় কনস্ট্রাকশন ফার্মগুলো করে শহরের মধ্যে। কোথায় আর কাজ আছে এখানে? তো এরকম অবস্থা। এবং সোশ্যাল পেনশন 2000 টাকা দূরে থাক, এখন হয়ে গেছে যে রাগ ভিক্ষা তার কুত্তা সামাল, যে আর যেটা সেটাই পাচ্ছেন না। এগুলো এনকোয়ারির নামে এই সোশ্যাল পেনশন দেওয়া বন্ধ। এই যখন অবস্থা, যেখানে ধান উৎপাদন কমেছে, মাছ উৎপাদন কমেছে, মাংস উৎপাদন কমেছে, ডিম উৎপাদন কমেছে, দুধ উৎপাদন কমেছে, ফল উৎপাদন কমেছে, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট স্টেটে যেরকম ভাবে সারা দেশের মধ্যে যেরকম ভাবে মন্দা, তার প্রভাব তো ত্রিপুরাতে এসছে। হাউ ক্যান এ মিনিস্টার ক্লেম যে 422 টাকা দৈনিক মজুরি হয়েছে, দৈনিক মানুষের আয় হয়েছে? এটা তো এই ওরকম যে মুষ্টিমেয় যে সম্পদবান যারা
এখানে নানাভাবে পয়সা করেছে, তাদের সঙ্গে ওই একজন ক্ষেতমজুরের যে দিনে 30 টাকা মজুরি পায় না তার আয় সমান করে দেওয়া হয়েছে, যেরকমভাবে ধরা হয় এখানে ওই আম্বানি আদানি তাদের ইনকাম আর একজন ক্ষেতমজুরের ইনকাম মিলে জাতীয় গড়া স্থির করা হয়েছে। তো সেরকমভাবে করছে এরা। এরকম বুজরুকি দিয়ে চলবে? এবং এখানে বাজার আপনারা তো দেখছেন সাংবাদিক বন্ধুরা, কি হাল বাজারে। ব্যবসায়ীরা বলছেন যে 50% এই গত 2 বছরের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে, কারণ মানুষের হাতে পয়সা নেই, কাজ নেই। পরিবহন মালিকরা বলছেন গাড়ির আয় কমে গেছে। গাড়িতে শুধুমাত্র রেলের জন্য না, রেল তো ঠিক আছে, কয়েকটা টাইমে রেলে অনেক আন্দোলনের ফসল, ত্রিপুরার গণতান্ত্রিক মানুষের বামপন্থী আন্দোলনের হয়েছে, কিন্তু রেলের জন্য না। রেল তো একটা দিয়ে চলে। অন্য মহকুমাগুলোর মধ্যে জেলার ভেতরে যাতায়াত, সেখানে পর্যন্ত যাত্রী কমে গেছে, কারণ মানুষের হাতে পয়সা নেই। এখন ভাড়াও বেড়েছে, কারণ পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। তো এই অবস্থা, সেখানে শুধুমাত্র বিগ বাজারে কত বিক্রি হলো এটা দিয়ে তো আর বোঝা যাবে না। অর্থনীতি সিরিয়াস, যে ব্যবসা বাণিজ্য এরা বলছেন যে এরকম দুরবস্থা আমাদের আসেনি। এবং এখানে বেড়েছে, এখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, নির্যাতন বেড়েছে। লেটেস্ট এক্সাম্পল এখানে সোনামুড়ার কমলনগর, কি বর্বরতা সেখানে, যেটা আমাদের কুলুবাড়ি লোকাল কমিটির মেম্বার আলিয়া আহমেদ সেখানে একটু সাহসী ভূমিকা নিচ্ছেন। তাকে টার্গেট করে 16 গাড়ি বিএসএফ গেল রাত্রিবেলা, এবং তাদের সঙ্গে 21 গাড়ির 2টো গাড়ির মধ্যে কারা এরা? বিজেপি আর আরএসএস এর পান্ডা, যে গাঁজা ধরার নাম করে তার বাড়িটা তছনছ করেছে। 2জন বয়স্কা মহিলা সহ 11 জনকে আক্রমণ করে হাসপাতালে পাঠিয়েছে। কিরকম ভাবে তারা সেন্ট্রাল ফোর্সকে পর্যন্ত ব্যবহার করছে একটা সাম্প্রদায়িক। আমরা তো দেখছি দিল্লিতে কিরকম, যেখানে পুলিশ, সেন্ট্রাল ফোর্স, সেখানে সাম্প্রদায়িক বিষয়ে তাদেরকে বিষাক্ত করে তাদেরকে সংখ্যালঘু নির্যাতনে ব্যবহার করা হচ্ছে। দ্যাট ইজ হ্যাপেনিং ইন ত্রিপুরা অলসো। কমলনগর তার গ্ল্যারিং এক্সাম্পল। একটা সরকারের বিবৃতি নেই, থানাতে এফআইআর করা হয়েছে বিএসএফ এর বিরুদ্ধে, নো অ্যাকশন। এবং এখানে বেকার, চরম প্রতারণা বেকারদের, তাদের ভিশন ডকুমেন্ট, এখন বলছে ভিশন ডকুমেন্ট, আমরা এটা নির্বাচনী ইস্তেহার। বুঝলো কি জুমলার কত করবে? 1 বছরের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করা হবে। 2 বছর গেল, এই 2 বছরের মধ্যে কটা পদ পূরণ করা হয়েছে? সমস্ত এই বামপন্থী সরকারের প্রথম থেকে সে 1978 থেকে একটা নিয়োগ নীতি ছিল, সে নিয়োগ নীতি হাইকোর্টগুলো আপিল করেছিল। একটা হাইকোর্টে এখানে পরবর্তী সময় ত্রিপুরা হাইকোর্ট হওয়ার পরে সেটা করে কি, অন্য কিছু না, যে গরিবদের জন্য, যারা পভার্টি বিলো পভার্টি লাইন, তাদের জন্য একটা বামফ্রন্ট সরকারের 30% দিয়েছিল, যে এই পরিবারের তারা তো কম্পিট করতে পারবে না মেধাবী এদের সঙ্গে, তাদের কি করে এত মাস্টার রেখে তারা পড়াবে, তাদের দিন আনতে পান্তা করে, তার জন্য একটা চলেছে। সেটা বলছে যে আনিকের এই জন্য করা হলো। এরা কি করছে? একটা ইন্টারভিউ চাকরি হচ্ছে। আমাদের কাছে যত খবর, নিশ্চয় আপনাদের কাছে আছে, 3000-এর উপরে নিয়োগ হয়েছে, সব বাঁকা পথে, পেছন দরজা দিয়ে। এবং এরকমও খবর, কতগুলো মিডিয়া হাউসের কিছু কিছু বাছাই করা তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের পরিবারে, যাতে সাপ্রেস করা যায় অপোজিশনের অ্যাক্টিভিটিস, সাপ্রেস করা যায় ওই সমস্ত মিডিয়ার মধ্যে, সেইভাবে চাকরিগুলো করা হয়েছে। আমরা এগুলোকে চ্যালেঞ্জ করব, বেকারদের বলবো এগুলো চ্যালেঞ্জ করতে। এবং স্কিম ওয়ার্কারদেরকে তো তাদের পেটে লাথি মারছে।
অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে কর্মী, জিআরএস। হাইকোর্ট রায় দিয়েছে যে যারা কাজের মধ্যে আছে, চুক্তিবদ্ধ কাজে আছে, তাদেরকে ছাঁটাই করা যাবে না, তাদের স্থলে অন্য কাউকে নিয়োগ করা যাবে না। তারপরও জিআরএস যারা আছে মাত্র 1 মাসের জন্য বাড়িয়েছে, 10,323 তাদের জন্য প্রতিশ্রুতি চরিত। এই মাস তো শেষ, 31শে মার্চ। হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট? তাদের জন্য কি আছে? এই যে পরিবারগুলো, অনেকে মারা গেছে, অনেকে তারা চিন্তায় চিন্তায়, এগুলো পরিবারগুলো জীর্ণশীর্ণ। কি অবস্থা? এরকম ভাবে চলবে? আর নতুন যারা বেকার আছে, প্রতি বছর বেরোচ্ছে পাশ করা বেকার। সারা দেশের মধ্যে তো 60% এখন শিক্ষিত বেকার। আমাদের রাজ্যেও তো তাই, ক্রমাগত বাড়ছে সেখানে। ওরা বলেছিল বেকারদের সমস্যার সমাধান করবে, 10 কোটি 10 কোটি বাদ দেবে। তাদের প্রতিশ্রুতি দেখুন কি অবস্থা সেখানে। যেদের প্রতি, বেকারদের প্রতি সমস্ত প্রতারণা, সমস্ত 2 নম্বরই সমস্ত কাজকর্ম এখানে হচ্ছে। এবং এখানে রাস্তাঘাটগুলোর কি অবস্থা? ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত সেখান থেকে নিরাপদে যাওয়া যায় না। আসাম আগরতলা রোড, আমি সাউথের কথা কিন্তু লেফট গভর্নমেন্ট লাস্টের দিক দিয়ে এই কাজগুলো করিয়েছিল, এখনো পর্যন্ত সেই কাজগুলো চলছে বলে এই দিক দিয়ে তেমন বেশি এগিয়ে নেই। কিন্তু হোয়াট অ্যাবাউট আসাম আগরতলা রোড? কোনো মেরামত হয় না। আর পিএমজিএসওয়াই, মহকুমা রোড, জেলা রোড, সেগুলো ভেঙে চুরে আছে। বলছে ডবল ইঞ্জিন, বলেছিল যে ডবল ইঞ্জিনের সরকার, টাকা আসবে, কোনো টাকার অভাব হবে না। আজকে এগুলো নিয়ে নেই। তারপর এখানে একটা বামফ্রন্ট সরকার একটা ফ্লাইওভার করে গেছে। সে ফ্লাইওভারের টাকার জন্য কেন কন্ট্রাক্টরকে ইয়েতে যেতে হবে? সব জায়গাতে হচ্ছে কাটমানি, সব জায়গাতে কাটমানি। এগুলো ছিল বামফ্রন্ট সরকার সমিত। কন্ট্রাক্টররা তখন বলেন যে এরকম যারা বলেছিলেন আমরা চলো পাল্টাইতে ইয়ে করেছিলাম, এখন তো আমাদের হাত পুড়ছে, কপাল থাপাচ্ছি আমরা, কিরকম সর্বনাশ নিজেরা করেছি এখানে। এবং এখানে কি অবস্থা চলছে দপ্তরগুলো? বিদ্যুতের রেট বাড়িয়ে দিয়েছে না জানিয়ে, ভোক্তাদের না জানিয়ে বিদ্যুতের রেট বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে 300-400 টাকা মাসে বিদ্যুতের বিল আসতো, এখন 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত বিদ্যুতের বিল আসে, না জানিয়ে বাড়িয়েছে। এবং এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, মোর দেন 20,000 বলছি, মোর দেন 20 ইঞ্জিনিয়ার তারা ভিআরএস নিয়েছে, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অধিকাংশ হচ্ছেন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার র্যাঙ্কের বা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার র্যাঙ্কের, এরা ভিআরএস নিয়েছে। আর এখানে নিয়মিত চাকরি না দিয়ে আউটসোর্সিং। এই বিদ্যুৎ নিগমে, তারপরে সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ দপ্তরের মধ্যে আউটসোর্সিং, কোনো রিজার্ভেশন নেই, কোনো নিয়ম নেই। সমস্ত ঠিকাদারদের উপরে, তাদের যারা নিয়োগ হবে তাদের কোথায় কোথায় তাদের সার্ভিসের, তাদের ইনক্রিমেন্ট কোথায়, তাদের পেনশন বেনিফিট কোথায়, তাদের গ্র্যাচুইটি, কোনো রকম জব হায়ার অ্যান্ড ফায়ার, নো জব সিকিউরিটি, এরকম ভাবে যাচ্ছে। এগুলো চলতে পারে? একটা সরকার এভাবে চলতে পারে? এবং এখানে যা অবস্থা, বিভিন্ন চার্জ বাড়িয়েছে, হাসপাতালের চার্জ পর্যন্ত বাড়িয়েছে, রোডের ইয়েতে চার্জ বাড়িয়েছে, নানা ক্ষেত্রে সেখানে চার্জ বাড়িয়েছে। এবং হাসপাতাল, যেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে 95% মানুষ সরকারি হাসপাতালগুলোর উপরে নির্ভরশীল, আর সেখানে হাসপাতালের পরিষেবা দিন দিন সেখানে অবনতি হচ্ছে। এরা বলেছিল সেখানে ইয়ে করবে, যে বাইরে যেতে হবে না। এখন তো দেখবেন এখানে, আপনারা তো যান, প্রতিটি প্লেনের প্রতিটা ট্রিপে যেখানেই যাচ্ছে এখানে, এখন তো অনেক ইয়েগুলো বেড়েছে, ইয়ের মধ্যে ভাড়া বাড়লেও, দিল্লি হোক, কলকাতা হোক,
বোম্বে হোক, হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, ডাইরেক্ট ফ্লাইটের সুযোগ আছে এবং ডাইরেক্ট ফ্লাইটে ম্যাক্সিমাম হচ্ছে কেন দিয়ে এরা বন্ধ করতে পেরেছে, কারণ এখানে সেই পরিষেবা তারা দিতে পারছে না। এবং এখানে সমস্ত কিছু ইভেন দেখছেন এখানে আইজিএম হাসপাতালে বড় বড় বিল্ডিং সেখানে বামপন্থী সরকার করেছিল, এটা পরিকল্পনায় নিয়েছে আরও বেশি সেখানে হেলথ ফেসিলিটি এক্সপানশনের জন্য। এগুলো এখন তারা করছে, দরকষার খুশি করছে, এগুলো সমস্ত এই হাসপাতাল পরিষেবা পর্যন্ত সেখানে বেসরকারি করে এদিকে চলছে। এবং সমস্ত জায়গাতে শুধুমাত্র লুট, সরকারি জন্য পয়সা নেই, বলছে এখানে কর্মচারীদের জন্য টাকা আসতে পারে, তখন গিয়ে তারা বিয়ে পাবে কই, তাদের তো মেলার জন্য তো সেখানে টাকার অভাব হয় না। আজকে হনুমান পূজা, ওই পূজা, কার্নিভাল এনোর নামে দেদার সেখানে অর্থ খরচ করা হচ্ছে। এটা কোথায় মানুষের জন্য তো নেই, সেখানে নেই যে বলে রেগার কাজ দেই, লাইন ডিপার্টমেন্টের কাজ দেই, সেগুলো তো নেই। এমনকি রেশনে বামপন্থী সরকার যে এটা ভর্তুকি দিয়ে ডাল তেল দিত, সেটাও তো অনিয়মিত, সেটাও তো পাওয়া যাচ্ছে না। এবং এখানে এই যে তাদের দুর্নীতি, অনাচার এবং একটার পর একটা জনবিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধে মানুষ খেপছেন। এই 2 বছরের মধ্যে ক্ষোভের ব্যাপক বহিঃপ্রকাশ করছে। আর এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের পার্টির নেতা বাদল চৌধুরী, তাকে একটা হাজারো মামলা দিয়ে তাকে হেনস্থা করা হবে, তাকে পুলিশ হাজতে, জেল হাজতে তাকে রাখা হবে, কোনো চার্জ নেই। যে অফিসারটিকে প্রথম দেওয়া হয়েছিল তদন্তের জন্য, একজন আইপিএস রাজ্যের কৃতি ছিলেন, অফিসার ছিলেন, টপার ছিলেন তার ব্যাচের মধ্যে, বোধ 97 প্রদীপতে, তিনি বললেন যে ফাইলে নোট দিলেন যে এটার মধ্যে কিছু নেই, মামলা করার মতো কিছু নেই। তাকে রাতারাতি তাকে দিল্লিতে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হলো। এবং কতদিন, যতদিন না তার সার্ভিস আছে ততদিন পর্যন্ত তার ডেপুটেশনে। এরকম ঘটনা ঘটেছে, আপনারা তো এত বছর ধরে সাংবাদিকতা করছেন। আর তাকে এখন বসম্বদ অফিসারদের দিয়ে সেখানে তাকে সাজানো মামলায় গ্রেপ্তার করে হেনস্থা। একটা বাইপাসের রুগী, বাইপাস হয়েছে, স্টেন্ট হয়েছে, আদার আছে, বয়স হয়েছে, এটা 40 বছরের উপরে তার সংসদীয় জীবন। কোথায় একটা জায়গাতে করেছে যে বাদল চৌধুরী অ্যামাস্ট ইলিগাল মানি, কোনো প্রমাণ আছে? আর সেখানে নিজ প্রিপারেশনের ছাড় জানলো। যে কাজগুলো করেছে বামপন্থী সরকার 2008 সালে, সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো স্কিমে টাকা এসেছিল, সেগুলো খরচ করেছে। বড় ঠিকাদার এখানে নেই, সেজন্য বাইরে থেকে আন্ডারটেকিং গুলো, সেন্ট্রাল আন্ডারটেকিং এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এনে এখানে কাজ করেছে। আর সেখানে ফাঁসি দিল তাকে হেনস্থার জন্য। এই মামলা তো টিকবে না, কিন্তু তারপরও একটা ভেন্ডেটা। এবং এখনো তারপরে একটা চিফ সেক্রেটারি পিপিএসসি চেয়ারম্যান ছিলেন, ওয়াইপি সিং, কি অপরাধ তার? এই মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছিল টিপিএসসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। কুমারকে পাঠিয়েছিল, যা ইস্তফা দেন, বলেছে আমি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছি, কেন আমি ইস্তফা দেবো? সেজন্য তাকেও ফাঁসিয়ে দিয়ে সেখানে এখন জেলে করছে। তো এইভাবে এই সমস্ত চলছে। এগুলো মানুষ মানবেন? এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, তার বিরুদ্ধে প্রতিবাদ উঠছে। আর এখানে মিডিয়া বলছেন এখানে যে গণতন্ত্রের, সংবাদপত্রের স্বাধীনতা আছে, ডেইলি দেশের কথা, একটা ক্যাটাগরির নিউজ পেপার, হাইলি সার্কুলেটেড নিউজ পেপার, সেটাকে প্রথম দিন থেকে আক্রমণ। এটা সার্কুলেশন আটকানোর জন্য সমস্ত রাজ্যের সদরে, মহকুমায়, জেলায় সমস্ত ইয়েগুলোকে সেখানে এই বিএমএস এর লোকরা দখল করে সেখান থেকে পত্রিকাটাকে পাঠানো সিদ্ধ করে দিয়েছে।
বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। যে সংবাদপত্রের স্বাধীনতা, প্রেস কাউন্সিলে গেছে ডেলি দেশের কথা, প্রেস কাউন্সিলে ডাইরেক্টিভ দিয়েছে চিফ সেক্রেটারি ডিজিপিকে যে তার সার্কুলেশন যাতে আনহিন্ডার্ড সার্কুলেশন, এগুলো ছেঁড়া কালাপাতা। প্রেস কাউন্সিলের এই নির্দেশ, এটা মানে কিছু সংবিধান মানে, গণতন্ত্র মানে? চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। ফার্স্ট লাইভ চ্যানেল আকাশ ত্রিপুরা, যেটা ত্রিপুরার বৈদ্যুতিন চ্যানেলের ক্ষেত্রে একটা নূতন এনেছিল। আর সেখানে বলছেন এখানে যে আকাশ ত্রিপুরা নাকি ওই যারা এখানে কেবল চ্যানেলের তাদেরকে পয়সা দেন, সে কারণে বন্ধ করেছে। এটা মন্ত্রী কেন বলবে? মন্ত্রী কেন বলবে? এটা তো আপনারা জানেন যে যে চ্যানেলগুলো আছে, সেটা স্যাটেলাইট হোক বা এটা মাধ্যমে হোক, কেবল চ্যানেলের মাধ্যমে হোক, তিনটে ক্যাটাগরি আছে। কতগুলো আছে চ্যানেলের, তাদের চাহিদা, সেজন্য এগুলো চালাতে গেলে তাদেরকে পয়সা দিতে হয়, চ্যানেল টেলিভিশন কোম্পানিকে পয়সা দিতে হয়। হ্যাঁ, স্পোর্টসের ডিফারেন্ট চ্যানেল আছে, কত নিউজ চ্যানেল আছে, পয়সা দিতে হয়। কতগুলো আছে এটা মিউচুয়াল, যে তোমরা চালাও, কেউ কাউকে পয়সা দেবে না, না চ্যানেল পয়সা দেবে, না টেলিভিশন কোম্পানি পয়সা দেবে। আরেকটা থার্ড ক্যাটাগরি আছে, যেখানে উঠতি যে সমস্ত চ্যানেলগুলো আছে, টেলিভিশন কোম্পানিগুলো আছে, তারা চ্যানেল মালিকদের পয়সা দেয়। তো তিনটা ক্যাটাগরি, মাঝখানের ক্যাটাগরিতে ছিল আকাশ ত্রিপুরা। এইভাবে চলছিল প্রথম থেকে, কোনো আনহিন্ডার্ড কোনোদিন অসুবিধা হয়নি। এরা এসে গত 26 মে থেকে এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন থেকে বন্ধ করে দিল, উইদাউট এনি নোটিশ। রাত দিন বন্ধ করে দিয়েছে। আরো কতগুলো চ্যানেল এরকম বন্ধ করে দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা আছে, আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি চলছে এখানে। জরুরি অবস্থা যখন ছিল, জরুরি অবস্থার সময় তো সেখানে আলাদা কথা, তখন এরকম করেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই দৈনিক সংবাদ, জনযুগ, এগুলোকে বন্ধ করে দিয়েছিল। এখানে হয়তো দু একজন সাংবাদিক জানেন, আই ওয়াজ এ ফ্রিল্যান্সার, তখন দৈনিক সংবাদ, ওই জনযুগ, যেটা এখন ত্রিপুরা দর্পণ, যেটা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ফাউন্ডার লিডার নিহত হলেন, তো তার সেখানে প্রতিরোধ গড়ে উঠছিল। একটা নিউজ তার উপরে করা হয়েছে পাস্ট ফর পাবলিকেশন সিল মারা, ওই যে সেন্সার কর্তৃপক্ষের। ইনসিডেন্টালি আমি ওই নিউজটা করেছি। তার ক্যাজুয়ালিটি হলো দুটো পত্রিকা, পাস্ট ফর পাবলিকেশন, তারপরে বন্ধ করে দিল, যদি হাইকোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে গুয়াহাটি হাইকোর্ট করে দিয়েছে। আর আজকে কি অবস্থা এখানে? ডেলি দেশের কথাকে একটা ভুইফোড় অভিযোগ এনে সেটাকে বন্ধ করে দিল একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে। হোয়াট ইজ গোয়িং? প্রেস ক্লাব তো আগে এগুলো প্রতিবাদ করতো, প্রেস ক্লাবটা জবরদখল করে এখন প্রতিবাদের রাস্তা পর্যন্ত সেখানে বলল। আর হোয়াট ইজ গোয়িং? যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা সরকার চলছে এখানে। শাসক দলের মন্ত্রীরা বলে যে চিফ মিনিস্টারের হাতে 27টা দপ্তর, 8 জনের মন্ত্রিসভা, কোনো রকম নেই, এক হাতে সমস্ত কিছু চলছে, এভরিথিং কন্ট্রোল। একজনকে এনে, এক ডাক্তারকে এনে দলের সভাপতি বসিয়েছে, আবার এখানে ক্রিকেট অ্যাসোসিয়েশনও এ ভদ্রলোক গিয়েছে। তার একটা ন্যূনতম লজ্জা নেই, বলে যে আমি একটা দলের সভাপতি, আমি কেন ওটা স্পোর্টস বডি দিয়ে হব, সেটাও ছাড়ে না। আর এখানে সমস্ত কিছু চালানো হচ্ছে, সমস্ত কনসেন্ট্রেশন ওয়ান ম্যানের হাতে। এখানে এটা গণতন্ত্র? গণতন্ত্র তো এরকম হয় না। হ্যাঁ, আর যা হওয়ার তাই সেখানে হচ্ছে এখানে। এবং সমস্ত ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের ব্রেকডাউন, থানাতে কাস্টোডিয়াল ডেথ, জেলে মৃত্যু। কোনো একটা জুডিশিয়াল এনকোয়ারি হয়, গভর্নমেন্ট থেকে বলে হিউম্যান রাইটস কমিশনকে যে তদন্ত করুক, কোনো তদন্ত সেখানে নেই। এবং এখানে এটা বইমেলা, এটা বামফ্রন্ট সরকারের সময়তে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড রয়েছে, সেখানে সিদ্ধান্ত ছিল যে এখানে বাণিজ্যিক মেলাগুলো সবগুলো সেখানে যাবে। আর এখানে বইমেলাটা একটা বাণিজ্যিক মেলা না,
যদিও বাণিজ্য কিছু থাকে, এটা একটা সাংস্কৃতিক মেলবন্ধন, কোর এরিয়ার মধ্যে থাকবে, জেদাজেদি করে সেখানে নিয়ে গেল। নামী প্রকাশকরা গেলেন না, তারা প্রতিবাদ করলেন, তারা গেলেন না। তো কি হয়েছে? এই যে একটা ঢাকঢোল পিটিয়ে সমস্ত, আমাদের বলতে হবে না, এখানে দেখেছেন তো গতকালকে, এখানে নিশ্চয়ই এখানে দৈনিক সমাজের সাংবাদিক বন্ধু আছেন, যে নাদবো অনাদব ওরা মশা গুনছে বইয়ের স্টলের মধ্যে, বই সাজিয়ে, ক্রেতা নেই। তো এই অবস্থা, আমি যে প্রকাশক বন্ধুরা যারা প্রতিবাদ করে যাননি সেখানে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, তারা একটা স্ট্যান্ড নিয়েছে, তারা নথি স্বীকার করেনি। এবং সমস্ত বেআইনি কার্যকলাপ চলছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে মন্দির হবে। কেন মন্দির হবে সেখানে? আমাদের ভারতবর্ষ কি একটা হিন্দু রাষ্ট্র হয়েছে না ত্রিপুরা হিন্দু রাষ্ট্র হয়েছে? কেন এখানে ধর্মীয় ইয়ে হবে? সরকারি বাসভবনের মধ্যে কোন রাজ্যের মধ্যে আছে এখানে মন্দির? বেআইনি আমরা আইনের আশ্রয় নেব যদি সরকার বন্ধ না করে। এটা চলতে পারে না। একটা হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, সেই হিন্দু রাষ্ট্র নেই। নেপালের জনগণ সেই একটা সেকুলার রাষ্ট্র করেছেন। আর ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য এখানে এই সিএএ, এনপিআর, এনআরসি, এটা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া, এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে রাজধানীটা পুড়িয়ে দিল নির্বিচারে, সেখানে অমিত শাহ সেখানে মানুষকে খুন করল। দেশের সম্মান বাড়লো, দেশের মধ্যে এটা প্রচন্ড রকম একটা সাম্প্রদায়িক মেরুকরণ, একটা হিংসার রাজনীতি আর হেট, ঘৃণার রাজনীতি। যার এসেছে সেই 1925-এ তার শুরু থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মদতে শুরু থেকে সে ঘৃণার রাজনীতি করছে এখানে হিন্দু রাষ্ট্র করার জন্য। সেকুলার পিপল অফ ইন্ডিয়া দে উইল রেসিস্ট, সেকুলার পিপল অফ ত্রিপুরা দে উইল রেসিস্ট। এবং যা চলছে 24 মাস ধরে, যে অনাচার এবং দুর্নীতি, অগণতন্ত্র এবং যে স্বৈরাচার চলছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠবেন। এবং আজকে এই 3রা মার্চ আমরা এটা বলতে চাই, যেখানে উপজাতি অনুপজাতি যা কথা, সেটাকেও নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে সেখানে এ করার জন্য, এই সম্প্রীতি এবং একতা সংগতি সেটাকে ভাঙার জন্য নানা ধরনের উস্কানি চলছে গত ডিসেম্বর থেকে। আমরা এর বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছি এবং ইউনাইটেডলি মানুষ ফাইট করে এই যে টাইরানিক্যাল রেজিম, তার বিরুদ্ধে রেসিস্টেন্স গড়ে তুলবেন। কেউ এখানে চিরস্থায়ী যদি মনে করেন যে আমরা একবার ইয়ে করে মানুষকে ঠকিয়ে বুজরুকি করে চিরস্থায়ী হবো, সেটা হবে না। মানুষ ইয়ে করবেন, দে উইল রেসিস্ট। যেরকমভাবে শুরু হয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়, পিপল উইল টিচ দেম। এটা মানুষ মনে রাখবেন, এরা যা করছেন, এই 2 মাস যা করেছেন, মানুষ মনে রাখবেন, তাদের ইয়াদ রাখবেন। এই মোটামুটি আমাদের যা বক্তব্য আমি রাখলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি। বামফ্রন্ট তো আছে, বামফ্রন্ট আছে, তো বামফ্রন্ট আছে, বামফ্রন্ট লড়বে। কোনো কর্মসূচি দলের তরফ থেকে এই 2 বছর যে নতুন সরকারের আপনারা যে বলছেন কালো দিন, ওই নিয়ে কোনো রাজ্য জুড়ে কোনো কর্মসূচি চলছে? রেগুলার চলছে ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ফর রেস্টোরেশন অফ সিভিল রাইটস চলছে। কালকেও একটা আগরতলাতে কর্মসূচি আছে, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু উইল নট বাস, আমরা আমাদের সিদ্ধান্তে আমরা চলবো। তারা পারমিশন দিক না দিক, আমাদের কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, আমরা ইয়ে করবো। কালকে আগরতলাতে মিছিল আছে। আপনি তো বলছিলেন যে এই 2 বছরের মধ্যে যে উদাহরণগুলো তুলে ধরলেন, যে আইনের শাসন ভেঙে পড়েছে, গণতন্ত্র নেই, তো ওভারঅল কি আপনি বলবেন যে এই সরকার তাদের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো পালনে এবং আপনাদের বা সাধারণ মানুষের যেই
আশা ছিল সেটা পালনে ব্যর্থ, না আপনি বলবেন যে তার মানে তাদের মতো করে তারা তাদের প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছে, তো তারা সেটাই বলছে। তাদের মতো করে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করছে কোথায়? গিভ মি ওয়ান এক্সাম্পল। তাদের ধারণা যে তাদের ধারণার কথা বলছেন। হোয়াট ইজ দ্য রিয়েলিটি? হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আপনাদের মতামত না, কিছুই তো না, সমস্ত ব্যর্থ। সম্পূর্ণ ব্যর্থ। জুমলা মানুষকে ধাপ্পা দিয়েছে। প্রতিশ্রুতির বাইরেও কিছু কিছু বিষয় পূরণ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে, কি কাজ হয়েছে? গভর্নমেন্ট বলছে। না, কি কাজ হয়েছে বলুন? একটা আপনি তো আছে, আমি তো রিপ্লাই দেবো, একটা এক্সাম্পল দেখান না যে ইয়ে করেছে। লাইসেন্সটা ওদের বেশি দেওয়া হয়েছে। শুধু কি একটা কাজ হয়েছে যে নেশার বিরুদ্ধে অভিযান, আর এখানে অন্যদিকে আরো 100 মদের লাইসেন্স খুলে দেওয়া, আরো নতুন 100 মদের লাইসেন্স দেওয়া। এ হচ্ছে নতুন কাজ হয়েছে। দ্বিচারিতা, একদিকে বলছে নেশার বিরুদ্ধে, আর নেশাখোরদের কাছ থেকে পয়সা নিচ্ছে, এদেরকে যারা যারা পয়সা দিতে পারছে না তখন দেখা যাচ্ছে অভিযান। হ্যাঁ, ওই যেমন ওই আলিয়া আহমদ যদি টাকা না, সে তার বাড়িতে তো নেই কিছু, অভিযোগ করেছে, সে যদি টাকা দিত তার বাড়িটা রক্ষা পেত। আর একদিকে হচ্ছে যে ইভেন নিয়ার স্কুল কলেজ সেখানে ইয়ে করেছে, দেখলাম জম্পুজলাতে মহিলারা প্রতিবাদ করেছেন এখানে মদের দোকান খোলা যায়। প্রতিশ্রুতির বাইরে সন্ত্রাসও করছে, যত প্রতিশ্রুতি ছিল। এই সরকারের বক্তব্য ট্যুরিজম, এডুকেশন, ট্যুরিজম, এডুকেশন এবং মানে অনলাইন ডিজিটাইজেশন অফ গভর্নেন্স, এই বিষয়ে তাদের বিশাল সাফল্য, তাদের দাবি। আপনার একটা রিঅ্যাকশন এই বিষয়ে? অনলাইন গভর্নেন্স কোথায়? নন পারফরমেন্স। সেখানে আবার হোয়ার ইজ গভর্নেন্স? আর এডুকেশন, 961টা স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এরা। হ্যাঁ, এটাকে এডুকেশন এক্সপানশন? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।